সায়েন্সে যদি ভালো স্কোর করতে হয় তাহলে এক একটা অধ্যায় তোমাকে খুব ভালো করে পড়তে হবে। দেখো আমি প্রথমেই তোমাদের এনসিইআরটির পাঠ্য বইয়ের এক একটা অধ্যায় ধরে ধরে পড়িয়ে দিচ্ছি এবং তারপর সেই অধ্যায় থেকে সমস্ত রকমের এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো হতে পারে সেই সমস্ত এমসিকিউগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তার পাশাপাশি দেখো তুমি একবার এনসিইআরটির পাঠ্য বইটা পড়ে নিয়েছো, এমসিকিউও করে নিয়েছো, এবার পরীক্ষা চলে আসলেই তো তোমার রিভিশন করার প্রয়োজন। তখন কিন্তু বস এই হাতে করা নোটগুলো তোমার খুব কাজে দেবে। তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত আছো তোমাদের জন্যই কিন্তু আমি এই নোটগুলো রেখেছি, এগুলো শুধু সেই গ্রুপেই পাবে। ঠিক আছে, ইউটিউবে আজকেই একটা ক্লাসের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি আছে। যেমন দেখো আজকে এই ক্লাসে আমরা উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব। তুমি কি করলে পাঠ্য বই থেকে উদ্ভিদ কলা একবার পড়েছো, এমসিকিউ করেছো, এবার রিভিশন করার জন্য কিন্তু তোমার এই নোটগুলো প্রয়োজন হবে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে যেখান থেকে পরীক্ষক প্রশ্ন তোলে সেই সমস্ত লাইনগুলো কিন্তু আমি পর পর এক জায়গায় রেখে দিয়েছি, চট করে তুমি এগুলো কিন্তু রিভিশন করে নিতে পারবে। তাই দেখো আমি আজকের এই ক্লাসে উদ্ভিদ কলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই হাতে করা নোটগুলোর মধ্যে তুমি কি পাবে। প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু তুমি এরকম নোটগুলো পাবে যেটা রিভিশন করার জন্য খুব কাজে দেবে। দেখো ভালো করে শুনবে কি বলছি। দেখো, সব সজীব বস্তু কোষ দিয়ে গঠিত। অবশ্যই দাদা, সমস্ত সজীব অর্থাৎ জীবিত বস্তু যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, তারা সকলেই কিন্তু কোষ দিয়েই তৈরি। এবার এমন কিছু জীব আছে যার পুরো দেহটাই হলো একখানা কোষ, একটি কোষ দিয়েই পুরো দেহটা তৈরি, তাদেরকে আমরা বলবো এককোষী জীব। যেমন অ্যামিবা। অ্যামিবা হলো এককোষী জীব কারণ এর সম্পূর্ণ দেহটাই হলো একখানাই কোষ, আর এই একটি মাত্র কোষ দিয়েই এর সব কাজ করে থাকে। খাদ্য গ্রহণ করে, চলন ঘটায়, গ্যাসীয় বিনিময়, রেচন কার্য সম্পূর্ণ করে, সমস্ত কাজ কিন্তু অ্যামিবা তার একটা কোষ দিয়েই করে থাকে। এবার এমনও বহু বহু জীব আছে যাদের পুরো দেহটা বহু বহু কোষ দিয়ে তৈরি, মানে কোটি কোটি কোষ নিয়ে সারা শরীরটা তৈরি হয়েছে। তাই এদেরকে আমরা বলবো বহুকোষী জীব। এদের কোষগুলো বিশেষ কাজের জন্য বিশেষিত। বোঝো বিষয়টা কি বলছে, এদের কোষগুলো বিশেষ কাজের জন্য বিশেষিত। দেখো একগুচ্ছ কোষ মিলে তো তৈরি হয় একটা নির্দিষ্ট কলা, এবার সেই কলাটার নির্দিষ্ট কাজ আছে, একটাই শুধু কাজ আছে। যেমন একগুচ্ছ কোষ মিলে এক প্রকারের কলা হলো, তার কাজই হলো শুধুমাত্র খাদ্য গ্রহণ করা। আবার কি হলো, আবার দেখা গেলো আর এক গুচ্ছ কোষ মিলে তৈরি হলো আর এক প্রকারের কলা, যার কাজ হলো গ্যাসি মানে তোমার হচ্ছে চলন ঘটানো। আবার আর এক গুচ্ছ কোষ মিলে তৈরি হলো আর এক প্রকারের কলা, যার কাজ হলো বজ্র পদার্থ ত্যাগ করা। তাহলে এটা কিন্তু কেবলমাত্র বহুকোষী জীবের ক্ষেত্রে দেখা যায়। এককোষী জীবের ক্ষেত্রে অ্যামিবার ক্ষেত্রে তো একটাই কোষ, ও একটা কোষ দিয়েই সব কিছু করে থাকে, খায়, চলে, বর্জ্য পদার্থ ত্যাগ করে, তাই না বাস? কিন্তু বহুকোষী জীব যেমন মানুষ বলো, সমস্ত প্রাণী বলো, গরু ছাগল ভেড়া যা কিছু আছে, উদ্ভিদ বলো, এদের কিন্তু দেহটা কোটি কোটি কোষ নিয়ে তৈরি, আর এদের বেশ কিছু কোষ নিয়ে গঠিত হয় কলা। আর সেই কলা কি একটা নির্দিষ্ট কাজই করবে, অন্য কোনো কাজ করবে না। ঠিক আছে, তার একটা নির্দিষ্ট কাজ আছে। সেই জন্য আমরা বলবো যে বহুকোষী জীবের কোষগুলো বিশেষ কাজের জন্য বিশেষিত। দেখো যেমন আমাদের পেশি কোষগুলো রয়েছে, পেশি কোষগুলোর কাজ কি সংকোচন ও প্রসারণ করে চলন ঘটায়, এছাড়া আর অন্য কোনো কাজ করবে না, কোনো বার্তা পরিবহনও করবে না, কোনো খাদ্য গ্রহণও মানে খাদ্য পরিবহনও করবে না। বিষয়টা বুঝতে পারছো? তাহলে পেশি কোষের শুধু কাজ কি সংকোচন ও প্রসারণ করে চলন ঘটানো। স্নায়ু কোষের কাজ কি কেবলমাত্র বার্তা পরিবহন করা, এই কখনোই দেহের চলন ঘটাবে না। স্নায়ু কোষ কি করবে? বার্তা পরিবহন করবে। রক্তর কাজ কি অক্সিজেন, খাদ্য, হরমোন, বজ্র, এই সমস্ত পদার্থগুলো কি পরিবহনে মানে বহনে সাহায্য করে রক্ত। উদ্ভিদদের ক্ষেত্রে রয়েছে সংবহন কলা, এই সংবহন কলার কাজ হচ্ছে জল ও খাদ্য পরিবহন করা। কেমন? তাই আমরা বলবো যে বহুকোষী জীবের ক্ষেত্রে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। শ্রম বিভাজন মানে কি? শ্রম বিভাজন, বিভাজন ডিভিশন আলাদা আলাদা, মানে শ্রম মানে কি পরিশ্রম করা, কাজ করা, সেই কাজটা আলাদা আলাদা কাজ করা। তাই বহুকোষী জীবের ক্ষেত্রে আলাদা আলাদা কাজ করা দেখা যায়, অর্থাৎ শ্রম বিভাজন দেখা যায়। দেখো বলবা যে একই ধরনের কাজ করা কোষগুলো একত্রে কলা গঠন করে, মানে একই ধরনের কাজ করে যে সমস্ত কোষগুলো তারা মিলেই কিন্তু একটা নির্দিষ্ট কলা তৈরি করে। তাহলে কলা কাকে বলে? বলবা একই রকমের দেখতে, একই রকমের কাজ করে এমন যে সমস্ত কোষ আছে সেই সমস্ত কোষের সমষ্টিই হচ্ছে আমরা কলা বলবো, যারা নির্দিষ্ট জায়গায় থাকে এবং নির্দিষ্ট কাজই করে, অন্য কোনো আর কাজ করে না, একটা নির্দিষ্ট কাজই করে, তাদেরকেই আমরা কলা বলবো। যেমন রক্ত, ফ্লোয়েম, পেশি, এগুলো সবই কিন্তু কলার উদাহরণ। কি বললাম? কলা মানে কি? কলা মানে একগুচ্ছ কোষ মিলেই কলা তৈরি হয়। কেমন? এবার দেখো উদ্ভিদ ও প্রাণী একই রকমের কলা দ্বারা কি গঠিত? না,
উদ্ভিদ আর প্রাণী একই রকমের কলা দিয়ে তৈরি না, এদের মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। যেমন উদ্ভিদরা কি নিশ্চল, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তাই এদের দেহে ভার বহনকারী কলা থাকে বেশি, আর যেগুলো সবই প্রায় মৃত কোষ দিয়ে গঠিত। তাহলে উদ্ভিদদের বুঝতে পারছো যে উদ্ভিদদের ভার বহনকারী কলা বেশি কেন? কারণ এরা নিশ্চল, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এরা চলাচল করে না, তাই এদের ভার বহনকারী কলা বেশি থাকে। আর যে সমস্ত কলা মানে এই ভার বহনকারী কলা যে সমস্ত কোষ নিয়ে গঠিত তারা প্রায়ই মানে সবই হচ্ছে মৃত কোষ। কেমন? তারপরে দেখো বৃদ্ধি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ, তাই না? উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি কেমন হয়? তুমি বলবা দাদা উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি কেবল আগায় আর হচ্ছে মানে গাছের কাণ্ডের আগায় আর মূলের আগাই কেবলমাত্র বৃদ্ধি হয়, তাই না? এবার দেখো তাই বিবেচনা করে উদ্ভিদ এবং প্রাণীদের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা কলাকে দুটো ভাগে ভাগ করলাম। একটার নাম হচ্ছে বর্ধনশীল কলা, যাকে ভাজক কলা বলে। বর্ধনশীল কলা আর ভাজক কলা একই জিনিস। কেমন? বর্ধনশীল কলা বা ভাজক কলা। আর এক প্রকারের কলা রয়েছে যার নাম হচ্ছে স্থায়ী কলা। দেখো প্রাণীদের ক্ষেত্রে দেখো প্রাণীরা তো চলাচল করতে পারে, তাই না? তাই আমরা বলবো এরা গমনশীল। তাই এদের কি হয়, বেশি শক্তি ব্যবহার করতে হয় যেহেতু চলাচল করতে হয় প্রাণীদেরকে, তাই না? দেহের বেশিরভাগ কলাই সজীব কোষ দিয়ে গঠিত। তাহলে প্রাণীদের দেহের বেশিরভাগ মানে প্রায় সমস্ত কলাই কিন্তু প্রাণীদের ক্ষেত্রে জীবিত অর্থাৎ সজীব কোষ দিয়েই তৈরি। দেখো আর প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি পুরো দেহের তুলনামূলকভাবে সমানভাবে ঘটে, সব জায়গায় কিন্তু হচ্ছে বৃদ্ধি সমানভাবে ঘটে প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নির্দিষ্ট অংশেই কিন্তু বৃদ্ধিটা সীমাবদ্ধ, তাই না? একদম কাণ্ডের আগাই বাড়বে আর তোমার মূলের আগাই বাড়বে, মাঝখান থেকে কিন্তু বাড়বে না, চওড়া হবে কিন্তু বাড়বে না, তাই না? দেখো তাই আমরা প্রধান মানে পার্থক্য বার করতে পারি যে উদ্ভিদদের বৃদ্ধি নির্দিষ্ট স্থানে হয়, প্রাণীদের সর্বত্র জায়গায় বৃদ্ধি হয়। উদ্ভিদদের মৃত কোষ বেশি থাকে আর প্রাণীদের জীবিত কোষ বেশি থাকে। উদ্ভিদরা স্থির আর প্রাণীরা চলনশীল। বুঝতে পারলে? এবার দেখো প্রাণীদের ক্ষেত্রে আমরা আরও কি দেখতে পাই যে প্রাণীদের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গতন্ত্র রয়েছে যেগুলো বেশি উন্নত এবং সুসংগঠিত উদ্ভিদদের তুলনায়। মাথায় রাখবে, উদ্ভিদদের তুলনায় প্রাণীদের অঙ্গ এবং অঙ্গতন্ত্রগুলো বেশি উন্নত এবং সুসংগঠিত। দেখো উদ্ভিদ ও প্রাণীর গঠন তাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাস অনুযায়ী ভিন্নভাবে অভিযোজিত। লাইনটা বোঝো, বলছে উদ্ভিদ ও প্রাণীর গঠন তাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাস অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে অভিযোজিত। দেখো উদ্ভিদের যেমন মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় আর তোমার হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কিন্তু আলাদা রকমের দেখতে হয় এবং তাদের আলাদা রকমভাবে মানে সেখানে বসবাস করে, তাই না? যেখানে যেরকম পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী তারা সেইভাবে খাপ খাইয়ে নেয়। তাই আমরা বলবো যে উদ্ভিদে প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু তাই। যেসব কিছু প্রাণী আছে দেখবা শীতল অঞ্চলে থাকে, যেমন আন্টার্কটিকায় যে সমস্ত প্রাণী থাকে তাদেরকে তুমি যদি এখানে নিয়ে আসো তারা কি সেইভাবে বেঁচে থাকতে পারবে? পারবে না। তাই বলছে যে উদ্ভিদ ও প্রাণী তাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাস তাদের কি সেই খাদ্যাভ্যাস এবং জীবনযাপন অনুযায়ী তাদের গঠন সেরকম হয়েছে, তাই না? সেইভাবেই কিন্তু তারা সেই পরিবেশে মানিয়ে নেওয়ার মতো আর কি সেইভাবেই তৈরি হয়েছে। তা এবার দেখো আমরা একটা পরীক্ষা করব, দেখবা পাঠ্য বইতে পরীক্ষা রয়েছে যে তুমি কি করলে দুটো জার নিলে এবং সেই জারে তুমি কি করলে জল ভরে দিলে, একদম গলায় গলায় জল ভরে দিয়ে দুটো পেঁয়াজ সেই জারের উপরে জলের উপর বসিয়ে দিলে, এমনভাবে বসালে যেন সেই মূলগুলো জলের সঙ্গে ঠেকে থাকে। তাই এবার কি হলো দেখো, এবার হচ্ছে তুমি পেঁয়াজ রাখার পরে দুদিন গেল, দুদিন পরে তুমি দেখলে যে পেঁয়াজের মূলগুলো বেশ একটু লম্বা হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে। তারপর তুমি কি করলে 1 নম্বর জারের যেরকম ছিল সেরকমই রাখলে, 2 নম্বর জারের ওই যে মূলগুলো বেড়েছিল যতটুকু বেড়েছিল ততটুকু তুমি কেটে দিয়ে আরও এবার তারপর ওইভাবেই আরও 4-5 দিন রাখার পর দেখবে যে 1 নম্বর জারে তো তুমি মূলগুলো একটু হাত দাওনি, সেগুলো আরও লম্বা হয়ে গেছে। আর 2 নম্বর জারে যেখানে তুমি যেটুকু বৃদ্ধি পেয়েছিল সেগুলোই তুমি কেটে দিয়েছো, তো সে দেখবা সামান্য একটু হয়তো বেড়েছে অথবা নাও বাড়তে পারে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? দেখো আমরা যে পরীক্ষাটা করলাম যে প্রথম জারে পেঁয়াজের মূল বেশি লম্বা হলো আর দ্বিতীয় জারের মূল বৃদ্ধি বন্ধ হয়ে গেল। এর কারণ কি? কারণ দেখো প্রথম জারে পেঁয়াজের মূলগুলো বেশি লম্বা হওয়ার কারণ এদের অগ্রভাগ অক্ষত ছিল, মানে অগ্রভাগটা আমরা কেটেছিলাম না, ওই জন্য অগ্রভাগটা অক্ষত ছিল, অর্থাৎ ভাজক কলা সেখানে ছিল। আর ভাজক কলায় কিন্তু বস
কি করতে পারে, কোষ বিভাজন করতে, ভাজক, ভাজক মানে বুঝতে পারছো, ভাজক মানে ভাগ করতে পারে, অর্থাৎ কোষ বিভাজন করতে পারে। যতই কোষ বিভাজিত হবে ততই কিন্তু সে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে, মানে তোমার হচ্ছে বাড়তে থাকবে, তাই না? আর দ্বিতীয় জারের মূল বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কারণ কি, কারণ অগ্রভাগটা কেটে ফেলার জন্য ভাজক কলা নষ্ট হয়ে যায়, আর ভাজক কলা যদি নষ্টই হয়ে যায় তাহলে কি করে বাড়বে, সেই জন্য কিন্তু আর বাড়তে পারেনি। তাই এ থেকে আমরা বুঝতে পারি, এটা বলতে পারি যে উদ্ভিদের বৃদ্ধি শুধুমাত্র অগ্রভাগেই ঘটে। তাহলে বুঝতে পারছো যে পেঁয়াজের এই পরীক্ষা থেকে আমরা কি বলবো, যে আমরা বুঝতে পারি যে উদ্ভিদের বৃদ্ধি শুধুমাত্র অগ্রভাগ থেকেই ঘটে। আর আমরা জানতে পারলাম ভাজক কলা সম্পর্কে, একটু পরিচিত হলাম যে ভাজক কলা সবসময় অগ্রভাগেই থাকে। তা ভাজক কলার বৈশিষ্ট্য মাথায় রাখবে যে ভাজক কলার কোষগুলো সক্রিয়ভাবে বিভাজিত হয়। বিভাজিত মানে কি বস, ওই যে কোষ বিভাজন ঘটাতে পারে। ভাজক কলার কোষগুলো কোষ বিভাজন ঘটাতে পারে, আর অন্য কোনো স্থায়ী কলাঠোলা এরা কিন্তু কোষ বিভাজন ঘটাতে পারে না। তাই মাথায় রাখবে ভাজক কলার কোষগুলো সক্রিয়ভাবে বিভাজিত হয়, আর এদের পাতলা কোষ প্রাচীর থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, বড় ও স্পষ্ট নিউক্লিয়াসও কিন্তু থাকে, কিন্তু কোনো কোষ গহ্বর থাকে না। মাথায় রাখবে ভ্যাকুয়ালস অর্থাৎ কোষ গহ্বর কিন্তু তোমার এই ভাজক কলার কোষে থাকে না। কারণ কি, কারণ বিভাজনের জন্য জায়গার প্রয়োজন হয়, তাই কোষ গহ্বর অনুপস্থিত থাকে। মাথায় রাখবে, তাহলে মাথায় রাখবে যে বিভাজনের জন্য জায়গার প্রয়োজন হয় বলেই ভাজক কলার কোষে কোনো কোষ গহ্বর থাকে না। আচ্ছা দেখো, এবার ভাজক কলাকে যদি আমরা ভাগ করি, আমরা দেখব ভাজক কলা প্রধানত 3 প্রকারের, তাদের অবস্থান অনুযায়ী 3 রকমের ভাজক কলা রয়েছে। এক রকমের ভাজক কলার নাম হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। দেখো অগ্রস্থ, আগা, বুঝতেই পারছো, অগ্রস্থ মানে আগা, ওই মূল ও কাণ্ডের অগ্রভাগে, মূল ও কাণ্ডের আগায় থাকে অগ্রস্থ ভাজক কলা। কি করে, ওই তোমার হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, লম্বা বানায় গাছকে, তাই না, বড় বানায়। পার্শ্বস্থ ভাজক কলা, পার্শ্বস্থ মানে বুঝতেই পারছো পাশে, কোথায়, কাণ্ড ও মূলের পাশে থাকে। তাহলে পাশে যদি থাকে তাহলে কি পাশ বাড়াবে, অর্থাৎ প্রস্থ বা বলতে পারো পরিধির বৃদ্ধি করাবে, মানে গাছকে মোটা সোটা বানাবে। আর নিবেশিত ভাজক কলা যেটা পর্বে থাকে, পর্ব গাছের মানে পাতার গোড়ায়, যেখানে গিট বলো না, ওই পর্বে থাকে। আর এর কাজ হচ্ছে দ্রুত বৃদ্ধি করা, বিশেষ করে ঘাসের ক্ষেত্রে কিন্তু এই নিবেশিত ভাজক কলা বেশি থাকে, ওই জন্য ঘাস দেখো না দ্রুত বৃদ্ধি পায়। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম দাদা, যে ভাজক কলা থেকে তৈরি কোষগুলো পরে তোমার হচ্ছে, দেখো ভাজক কলা মানেই বুঝতে পারছো এটা কোষ বিভাজন ঘটাতে পারে, তাই না বস? ভাজক কলার কোষগুলো কোষ বিভাজন ঘটাতে পারে। এবার এমন একটা সময় আসে যখন দেখছে যে আমি আর কোষ বিভাজন করতে পারছি না, তখন সেই ভাজক কলাটা কি হবে, সে নিজে স্থায়ী কলায় পরিণত হবে। আর এইটার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি বললাম, যখন ভাজক কলার কোষগুলো আর কোষ বিভাজন করতে পারে না তখন তারা স্থায়ী কলায় পরিণত হয়, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, অর্থাৎ বিভেদীকরণ। দেখো উদ্ভিদের বৃদ্ধি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, কারণ ভাজক কলা সেখানেই থাকে। তুমি তো দেখলেই যে ভাজক কলা আগায় থাকে, ওই গাছের কাণ্ডের আগাই হোক অথবা মূলের আগাই হোক, তাহলে যেখানেই ভাজক কলা থাকবে সেখানেই বৃদ্ধি হবে, ওই আগাই ওই জন্য বৃদ্ধি পায়, তাই না? এবার দেখো স্থায়ী কলা কি, ওই যে ভাজক কলার কোষগুলো কিছু নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার পর তারা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেই কলাগুলো মানে ভাজক কলা কি হয়, স্থায়ী কলাতে পরিণত হয়। কেমন? দেখো বিভেদীকরণ বিষয়টা বোঝো, বিভেদীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন। কোনো কোষ দেখো যখন নির্দিষ্ট আকার, নির্দিষ্ট গঠন, নির্দিষ্ট কাজ অর্জন করে, এই প্রক্রিয়াকেই বিভেদীকরণ বলা হয়। দেখো ভাজক কলার কোষগুলো কি ছিল বলো তো বস? ভাজক কলার কোষগুলো কোষ বিভাজন করতো, তো ওদের কাজ ছিল কোষ বিভাজন করা, মানে বৃদ্ধি করা, মানে গাছের হচ্ছে কি মানে দৈর্ঘ্যের বৃদ্ধি করা, তাই না, দৈর্ঘ্য প্রস্থ যাই হোক বাড়ানো গাছকে। আর যখন এই কোনো ভাজক কলা তার হচ্ছে সেই কাজটা করার আর ক্ষমতা তার থাকে না, তখন সে স্থায়ীতে পরিণত হয়। স্থায়ী মানে নির্দিষ্ট, অর্থাৎ স্থায়ী আকার নিয়ে নেয়, স্থায়ী গঠন মানে নির্দিষ্ট গঠন নিয়ে নেয়, এবং তখন সে কেবলমাত্র একটা নির্দিষ্ট কাজই করবে, ঠিক আছে। আর সেই প্রক্রিয়াকেই বলা হয় বিভেদীকরণ। বিষয়টা বুঝতে পারছো যে যখন ভাজক কলা এমন একটা পর্যায়ে চলে আসে সে আর কোষ বিভাজন করতে পারে না, তখন সে নির্দিষ্ট একটা আকার নিয়ে নেয়, নির্দিষ্ট একটা গঠন নিয়ে নেয়, নিয়ে নির্দিষ্ট একটা কাজই সারা জীবন ধরে করতে থাকে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে বিভেদীকরণ।
বুঝতে পারছো? দেখো এর ফলাফলে কি হয়, যে বিভিন্ন ধরনের স্থায়ী কলা তৈরি হয়। ভাজক কলা থেকেই কিন্তু স্থায়ী কলাটা তৈরি হয়ে গেল। এবারে স্থায়ী কলা সম্পর্কে জানবো। দেখো স্থায়ী কলার বৈশিষ্ট্যের মধ্যে বলবা যে কোষ বিভাজন করে না, নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত, তাই না? নির্দিষ্ট কাজের জন্যই কিন্তু বিশেষায়িত। আকার ও গঠন এদের স্থায়ী হয়, আকার ও গঠন এদের স্থায়ী হয়। আর এদের কোষগুলো জীবিত মৃত দুই প্রকারই হতে পারে। কিন্তু ভাজক কলার কোষগুলো সব জীবিত কোষ, জীবিত বলেই তো কোষ বিভাজন করছে, মৃত হলে কি আর পারতো না। কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে আমরা দেখব জীবিতও আছে মৃতও আছে, জীবিত অথবা মৃত দুটোই হতে পারে। কেমন? তারপরে দেখো একটা পরীক্ষা ছিল, পাঠ্য বইতে আছে, সেখান থেকে দেখো কি বোঝা যাচ্ছে, যে উদ্ভিদের কাণ্ড থেকে পাতার ফালি তুমি কেটে নিলে, তারপরে স্যাফরান দিয়ে সেটাকে রঞ্চিত করলে, মানে স্যাফরান লাগিয়ে দিলে, তারপরে স্লাইডে রেখে গ্লিসারিন দিলে, দিয়ে দেওয়ার পরে কভার স্লিপ দিয়ে ঢেকে দিয়ে তুমি অনুবীক্ষণ যন্ত্রে যদি পর্যবেক্ষণ করো, তুমি কি দেখবে? দেখো বিভিন্ন ধরনের কোষ তুমি দেখতে পাবে, তারপরে কোষগুলোর আকার ও গঠন তুমি আলাদা আলাদা দেখতে পাবে। তারপরে তারা বিভিন্ন রকমভাবে থাকে, কেউ সাজানো গোছানো থাকে, কেউ এলোমেলো, মানে কেউ বলতে কি, মানে কিছু কোষ আছে সাজানো গোছানো, কিছু কোষ আছে এলোমেলোভাবে রাখা, কিছু কোষ আছে একটার উপর আর একটা তাকের মতো রয়েছে, বুঝতে পারছো? এইরকম দেখতে পাবে। তাহলে সেই সব পর্যবেক্ষণ করে তুমি কি বলতে পারো? বলতে পারো যে সব কোষই কি একই রকম? না দাদা, সব কোষ একই রকমের নয়। তুমি কি বলতে পারবা যে কত প্রকারের কোষ দেখা যায়? তাই তুমি বলবা একাধিক, অনেক রকমের কোষ দেখতে পাবে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, এই রকমের অনেক রকমের তুমি কোষ দেখতে পাবে। আর হচ্ছে দেখো কোষগুলো কিন্তু একই রকমের নয়, কোষগুলোর গঠনগতভাবে ভিন্ন, আলাদা আলাদা রকমের, ঠিক আছে? আর যদি বলা হয় তুমি যে কেন আলাদা আলাদা ধরনের কোষ দেখলে, কারণ কি? কারণ প্রত্যেকটি কোষের কাজ আলাদা, কাজ অনুযায়ী তাদের গঠনও কিন্তু আলাদা রকমের হয়, আর একেই বলা হয় শ্রমবিভাজন, তাই না? আরও অতিরিক্ত ধারণা তুমি কি পাবে, যে শুধুমাত্র কাণ্ডেই নয়, মূলেও যদি তুমি মূলকেও যদি টুকরো টুকরো, মানে টুকরো পাতলা করে কেটে স্যাপ্রানিন লাগিয়ে যদি তুমি ওই রকমভাবে একই রকমভাবে পর্যবেক্ষণ করো, সেখানেও তুমি দেখবে কি দেখবে, যে বিভিন্ন রকমের কোষ সেখানে বিভিন্ন গঠন নিয়ে রয়েছে। তাই কেমন? এবার দেখো স্থায়ী কলাকে দুটো ভাগে ভাগ করা আছে, যে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। দেখো সরল স্থায়ী কলা হচ্ছে বলবা সাধারণত বহিঃত্বকের নিচে অবস্থিত একই ধরনের কোষ দিয়ে গঠিত, আর যাদের উদ্ভিদের মৌলিক কাজই হচ্ছে এই সরল স্থায়ী কলা করে থাকে। উদ্ভিদের মৌলিক কাজ কেমন? সংরক্ষণ, সমর্থন, এইগুলোই কিন্তু উদ্ভিদের মৌলিক কাজ। এই সমস্ত মৌলিক কাজগুলো ওই তোমার হচ্ছে স্থায়ী কলা করে থাকে। কোথায় থাকে? সাধারণত বহিঃত্বকের নিচে অবস্থান করে। দেখো সরল স্থায়ী কলা রয়েছে তিন রকমের, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, তাই না বস? এবার প্যারেনকাইমা সম্পর্কে দেখব। প্যারেনকাইমা হলো সজীব কোষ, পাতলা কোষ প্রাচীর থাকে, কোষগুলো ঢিলে ঢালাভাবে সাজানো থাকে, আর এখানে কোষান্তর স্থানও থাকে। কোষান্তর স্থান মানে কোষের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা, সেটাই বলা হচ্ছে কোষান্তর স্থান, এই প্যারেনকাইমায় থাকে। কাজ কি? বিশেষ কাজ হলো খাদ্য সঞ্চয় করা, কখনো কখনো সালোক সংশ্লেষে করে। এবার দেখবো, দেখো এই প্যারেনকাইমাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্যারেনকাইমাকে দুটো ভাগে, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, কোলেন নয়, ক্লোরেনকাইমা, আর একটা এরেনকাইমা। দাদা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে কিছু প্যারেনকাইমা কলার এমন কিছু কোষ রয়েছে যাদের ক্লোরোফিল রয়েছে, তাদেরকে আলাদা করে নাম দিলাম ক্লোরেনকাইমা। কেমন? মাথায় রাখবে যে যে সমস্ত প্যারেনকাইমার কোষগুলোতে ক্লোরোফিল আছে তাদেরকে আমরা ক্লোরেনকাইমা বলবো, আর তারা কি করতে পারবে? অবশ্যই সালোক সংশ্লেষ করতে পারবে, তাই না? যেখানেই ক্লোরোফিল আছে সেখানেই কিন্তু সালোক সংশ্লেষ হবে। আর এক প্রকারের প্যারেনকাইমা দেখলাম যাদের নাম দিলাম এরেনকাইমা। এরেনকাইমা কেন বলছি? কারণ এদের বড় বড় বায়ুঘর থাকে, বড় বড় বায়ুঘর রয়েছে, আর এরা কি করে? জলজ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। তাহলে যদি পরীক্ষায় দেয় নিম্নলিখিত কোন প্রকারের হচ্ছে কলা উদ্ভিদদেরকে জলে ভাসতে সাহায্য করে, সেটা হচ্ছে এরেনকাইমা, মাথায় রাখবা। চলে আসো, প্যারেনকাইমা গেল, এবার 2 নম্বরে ছিল কোলেনকাইমা। কেমন? দেখো কোলেনকাইমার হচ্ছে কোষগুলো সজীব কোষ, তোমার লম্বাটে আকারের হয়, কোষ প্রাচীর অসমভাবে পুরু, কোষ প্রাচীর অসমভাবে পুরু, মানে বিশেষ করে কোনায়, কোষগুলোর কোনায় কোনায়, দেখো নিচের ছবিতে আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই, কোষগুলোর কোনায় কোনায় না মোটা মোটা, এই হচ্ছে একটা কোষ যদি হয়, এই কোনায় কোনায় এরকম মোটা মোটা, কোনায় কোনায় এরকম মোটা মোটা, তাই বলবা যে সেটা কিন্তু কোলেনকাইমার হচ্ছে কলায় দেখা যায়, যেখানে কোষগুলি অসমভাবে পুরু হয়। আর কোষান্তর স্থান খুব কম থাকে, মানে কোষের মধ্যে ফাঁকা জায়গা খুব কম থাকে। কেমন? কাজ কি? কাজ হচ্ছে উদ্ভিদদেরকে নমনীয়তা দেওয়া, ওই ফ্লেক্সিবল, কি একদম মানে বেঁকে যাবে অথবা ভাঙবে না, তাই না? দেখো ভাঙা ছাড়াই বাঁকতে সাহায্য করে, যান্ত্রিক সমর্থনও করে। কেমন? তাই মাথায় রাখবা কোলেনকাইমা কলার কাজ হচ্ছে নমনীয়তা প্রদান করা, অর্থাৎ
মানে বাঁকাতে সাহায্য করে, না ভেঙে বাঁকাতে সাহায্য করে। কোথায় থাকে? ওই পত্রবিন্দের নিচে থাকে। তোমার ওই বলবা যে লতানো বা নরম কাণ্ডে বেশি থাকে, তাই না? যে নরম কাণ্ড বা লতানো লতার মধ্যে দেখবা না ওরা পুরোপুরি বেঁকে যাবে, তুমি একটা দুব্বো ঘাসকে নিয়ে তুমি গোল গোল করে রিং বানিয়ে ফেলতে পারো, কারণ তাদের হচ্ছে দেহের কোষগুলোতে কি থাকে, তোমার এই কোলেন কাইমা সব থেকে বেশি থাকে, তাই না? স্ক্লেরেন কাইমা চলে আসো আর এক প্রকারের তোমার হচ্ছে স্থায়ী করা, সরল স্থায়ী করা, যার নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা। বানানগুলো ভালো করে দেখবে, কোলেন, ক্লোরেন আর স্ক্লেরেন তিনটে আলাদা কিন্তু, হ্যাঁ। তা এই স্ক্লেরেন কাইমার কোষগুলো সব মৃত কোষ দিয়ে তৈরি, আর হচ্ছে খুব পুরু কোষ প্রাচীর থাকে, লিগলিন যুক্ত, মাথায় রাখবা, হ্যাঁ। খুব পুরু মানে মোটা কোষ প্রাচীর থাকে, সেগুলো হচ্ছে লিগলিন যুক্ত। আর লম্বা ও সরু কোষ থাকে, আর ভেতরের কোণে ফাঁকা স্থান থাকেই না, মানে বলবা কোষান্তর স্থান থাকেই না বললেই চলে, ঠিক আছে? কোষান্তর স্থান থাকেই না। কাজ কি? উদ্ভিদকে দৃঢ় ও শক্ত করতে সাহায্য করে, শক্ত, ঠিক আছে, শক্ত আঁটোশটো হয়ে থাকতে সাহায্য করে, যান্ত্রিক শক্তি প্রদান করে। নারকেলের ছিবড়া খুব শক্ত না? ওই নারকেলের ছিবড়া কিন্তু তোমার ওই কি থাকে, স্ক্লেরেন কাইমা থাকে। আর এরা কোথায় দেখা যায়? বলবা যে দাদা ওই হচ্ছে কাণ্ডের নালিকা বান্ডিলের চারপাশে থাকে, পাতা শিরা উপশিরায় বীজ ও বাদামের শক্ত আবরণীতে আমরা কিন্তু স্ক্লেরেন কাইমার এই কলাটা দেখতে পাই। মাথায় থাকবে? চলে আসো। এবার তুমি একটা পরীক্ষা করেছিলে, ওই পাঠ্য বই থেকে পড়ে নিয়েছো, তাই না? রিও পাতা নিয়ে পরীক্ষা। তুমি কি করলে? রিও উদ্ভিদের পাতা নিলে, পাতাকে টেনে মানে ছিঁড়ে ফেললে, তারপরে ছেঁড়ার পরে পাতলা ত্বক বের করে নিলে, তারপরে সেই ত্বকের অংশে জলপূর্ণ পেট্রি ডিশে রেখে স্যাফরাইন রঞ্চক যোগ করে স্লাইডে রেখে কভার স্লিপ দিয়ে ঢেকে দিয়ে অনুবীক্ষণ যন্ত্রে তুমি যদি পর্যবেক্ষণ করো, তুমি কি দেখবে? তুমি দেখবে পাতার বাইরের একটা স্তর দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে বহিঃত্বক বা এপিডার্মিস। কি দেখবে? এপিডার্মিস তুমি দেখতে পাবে। এপিডার্মিস অর্থাৎ বহিঃত্বক। দেখো, বলবা উদ্ভিদের সবচেয়ে বাইরের আবরণী স্তরটার নামই হচ্ছে এপিডার্মিস, যেটা পুরো উদ্ভিদ দেহকে ঢেকে রাখে। তাহলে এপিডার্মিসের কাজ কি? উদ্ভিদ দেহকে ঢেকে রাখা। বৈশিষ্ট্য দেখো যে এপিডার্মিস অর্থাৎ বহিঃত্বকের কোষগুলো ঘনভাবে সজ্জিত, কোনো রকমের কোনো ফাঁকা স্থান নেই, মানে কোষান্তর স্থান নেই, তাই না? কোষ সাধারণত চ্যাপ্টা হয় এপিডার্মিসের কোষগুলো, তাই না? তারপরে বাইরের প্রাচীর বেশি পুরু হয়, এটি একটি অবিচ্ছিন্ন স্তর তৈরি করে, কেমন? এগুলো সবই কিন্তু বহিঃত্বকের বৈশিষ্ট্য। কাজ কি? উদ্ভিদদের রক্ষা করা, জল অপচয় রোধ করা, বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করা, জীবাণু ও ছত্রাকের আক্রমণ থেকে প্রতিরোধ করা। দেখো কিউটিকল আমরা কি সেই বিষয়টা দেখবো। দেখো বহিঃত্বক থেকে মোম জাতীয় আর এক প্রকারের পদার্থ নিঃসৃত হয়। কি বললাম? উদ্ভিদের তো মানে কোষের সব থেকে বাইরেই তো রয়েছে বহিঃত্বক, যাকে এপিডার্মিস বলে। ওই বহিঃত্বক থেকে এক প্রকারের মোম জাতীয় পদার্থ নিঃসৃত হয়, যেটা ওই তোমার বহিঃত্বকের ওপরে লেগে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ করে এমন অঞ্চল যেখানে তোমার হচ্ছে ধরো মরুভূমি অঞ্চল, যেখানে জল খুব কম, মানে বাষ্পমোচনের মাধ্যমে জল যাতে বেশি বেরিয়ে না যায়, জলের অপচয় রোধ করার জন্যই কিন্তু সেই সব উদ্ভিদের ক্ষেত্রে এই তোমার মোম জাতীয় পদার্থ বেরোয়, যার নাম হচ্ছে কিউটিকল, ঠিক আছে? তো দেখো এই পড়লেই বুঝতে পারবা। বলছি দেখো, এটি একটি জলরোধী স্তর তৈরি করে। ওই তোমার হচ্ছে এই হচ্ছে তোমার কি বহিঃত্বক, এই বহিঃত্বকের উপরে মোম জাতীয় পদার্থ বেরিয়ে একটা স্তর তৈরি করলো, ঠিক আছে? কেন? কারণ জল রোধ করার জন্য, যাতে বাষ্পমোচনের সময় হচ্ছে বেশি পরিমাণে জল যাতে বেরিয়ে না যায়, কেমন? দেখো, জল বাষ্প হয়ে বের হওয়া কমায়, উদ্ভিদকে শুষ্ক পরিবেশে টিকিয়ে থাকতে সাহায্য করে, ঠিক আছে? পত্র রত্নটা কি দাদা? পাতায় থাকা ছোট ছোট ছিদ্র, তুমি কিন্তু খালি চোখেই ছিদ্রগুলো একটু লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? তুমি ভালো করে দেখলে দেখবা যে ছিদ্র থাকে, ওই ছিদ্রটার নামই হচ্ছে স্টোমাটা, অর্থাৎ পত্ররত্ন, যার এক একটা ছিদ্র দুইখানা কোষ দিয়ে গঠিত, দুইখানা রক্ষী কোষ দিয়ে গঠিত, মাথায় রাখবা, কেমন? আর এই রক্ষী কোষগুলো সাধারণত বৃক্কের মতো হয়, এই রকম অনেকটা, ঠিক আছে? এইরকম অনেকটা রক্ষী কোষগুলো সাধারণত বৃক্ক আকৃতির হয়। কাজ কি? ওই গ্যাসীয় আদান প্রদান ঘটায়, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে ওই রক্ষী কোষের মাধ্যমে, ঠিক আছে? এর মধ্যে দিয়েই কিন্তু এই কাজটা হয়। আর বাষ্পমোচন করতে ওর সাহায্য করে, কেমন? দেখো, যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, যে সালোক সংশ্লেষে প্রয়োজনীয় গ্যাস কি? প্রয়োজনীয় গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কেমন? আর বাষ্পমোচনের ভূমিকা কি? দেখো, বাষ্পমোচন কি করে? গাছকে ঠান্ডা রাখে, জল তোমার ওপরে উঠতে সাহায্য করে, খনিজ পদার্থ পরিবহন সহজ করে তোলে। আর মূলের বহিঃত্বক, দেখো এপিডার্মিস অর্থাৎ বহিঃত্বক, মূলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে বহিঃত্বক, যেটা আমরা মূলরোম বলে থাকি, যেটা হচ্ছে কি লম্বা চুলের মতো, তুমি দেখবা যে মূলের সাথে কিন্তু আবার মানে হচ্ছে লম্বা চুলের মতো এরকম লেগে থাকে না, এটাকে হচ্ছে আমরা বলি মূলরোম, অর্থাৎ
রুট হেয়ার, এর কাজ হচ্ছে জল ও খনিজ শোষণ করা, শোষণতল বৃদ্ধি করে। আর মরু উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য দেখো, ওই বহিত্বকে পুরো কিউটিকল স্তর থাকে, তাই না? আমরা তো একটু আগেই দেখলাম যে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বহিত্বকে পুরো কিউটিকল থাকে, যাতে ওই তোমার হচ্ছে জলের অপচয় কম হয়, তাই না? আর উদ্ভিদের বয়স বাড়লে কি পরিবর্তন হয় বলো? বলবা যে দাদা যত বেশি উদ্ভিদের বয়স বাড়ে তত কর্ক গঠিত হবে। কর্ক, কর্ক কি? ওই কর্টেক্স থেকে তৈরি হয়। কর্ক হচ্ছে বহিত্বকে কর্টেক্স থাকে, সেই কর্টেক্স থেকে কর্ক তৈরি হয়। আর কর্কের কোষগুলো মৃত, কর্কের কোষগুলো মৃত আর ঘনভাবে সাজানো কোষান্তর স্থান নেই, মাথায় রাখবে। আর কর্কের কোষগুলোতে সুবেরিন থাকে। কি থাকে? সুবেরিন থাকে, মাথায় রাখবে। কর্কে কোষগুলোতে সুবেরিন থাকে। আর কাজ কি? কাজ হচ্ছে জল ও গ্যাস প্রবেশ রোধ করে আর অতিরিক্ত সুরক্ষা প্রদান করে, তাই না? তাহলে এবার চট করে এক নজরে দেখে নাও যে দাদা এপিডার্মিস বহিত্বক, এটা কী করে? সুরক্ষা প্লাস জল রোধ করতেও সাহায্য করে। স্টোমাটা, স্টোমাটা তোমার পত্ররত্ন, ওই তোমার হচ্ছে কী করে? গ্যাসের আদান প্রদান ঘটে আর বাষ্পমোচন করতে সাহায্য করে। রুট হেয়ার মূলরোম, মূলরোমের কাজ হচ্ছে জল শোষণ করা। কর্ক একদম সব থেকে বাইরে শক্ত, এটা হচ্ছে শক্ত সুরক্ষা স্তর, শক্ত সুরক্ষা স্তর। বোঝা গেল? এবার জটিল স্থায়ী কলায় চলে আসো। দেখো বলবা দাদা যে একাধিক ধরনের কোষ দিয়ে গঠিত, দেখো আমরা সরল স্থায়ী কলায় দেখলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে দুই রকমের কোষ রয়েছে, তাই না? দুই রকমের কলা, একটা বলবা যে এরেনকাইমা আর তোমার হচ্ছে ক্লোরেনকাইমা, তাই না? এবার এই যে জটিল স্থায়ী কলা, এদেরকে জটিল কেন বলছি? কারণ দেখো, কারণ এই যে জটিল স্থায়ী কলা দুই রকমের, একটা জাইলেম একটা ফ্লোয়েম। এবার জাইলেমের মধ্যে না অনেক রকমের কোষ আছে, 4-5 রকমের কোষ আছে, ঠিক আছে? আমরা সেগুলো দেখবো, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম তন্তু, তাই না? 4-5 রকমের আলাদা আলাদা ধরনের কোষ থাকে, তাই এদেরকে জটিল বলি আমরা, জটিল কলা। তা মাথায় রাখবা যে একাধিক ধরনের কোষ দিয়ে গঠিত, একসাথে কাজ করে, কিন্তু এরা একই সাথে কাজ করে, একটা নির্দিষ্ট কাজই কিন্তু এরা সম্পূর্ণ করে, তাই এদেরকে আমরা জটিল কলা বলবো। যেমন জাইলেম আর ফ্লোয়েম, এরা মিলে তৈরি করে নালিকা বান্ডিল, যার কাজ হচ্ছে সংবহনটা ট্রান্সপোর্ট করা। কেমন? এই জাইলেম আর ফ্লোয়েম মিলেই কিন্তু নালিকা বান্ডিল তৈরি করে, যারা কাজ হচ্ছে সংবহন, মানে তোমার হচ্ছে সংবহন করা, খাদ্যবস্তু নিয়ে যাওয়া, নিয়ে আসা, জল উপরের দিকে নিয়ে যাওয়া, বুঝতে পারছো? এই সমস্ত কাজ। এবার দেখো উদ্ভিদের মধ্যে জল, খনিজ ও খাদ্য পরিবহন করে। জটিল উদ্ভিদকে স্থলভাগে বাঁচতে সাহায্য করে। দেখো জাইলেমে চলে আসো। জাইলেম 4 প্রকারের কোষ দিয়ে তৈরি। কয় প্রকারের? 4 প্রকারের। কি কি? ট্রাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। মাথায় রাখবে কি কি? ট্রাকিড, জাইলেম বাহিকা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এবার দেখো এদের হচ্ছে অধিকাংশ কোষই কিন্তু মৃত কোষ দিয়ে গঠিত। জাইলেমের অধিকাংশ কোষই মৃত কোষ। কোষ প্রাচীর পুরু থাকে আর নলাকার গঠন হয়, নলাকার দেখতে হয়। কাজ কি? জল ও খনিজের ঊর্ধ্বমুখী পরিবহন, ঊর্ধ্বমুখী, ওপরের দিকেই কেবল নিয়ে যায়। জল ও খনিজের ঊর্ধ্বমুখী পরিবহন করে আর উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দেয়, খাদ্য সঞ্চয় করে রাখে। প্যারেনকাইমা আমরা তো দেখলাম, এই জাইলেম প্যারেনকাইমা তোমার হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। কেমন? জাইলেম প্যারেনকাইমাটা। আর ফ্লোয়েমে চলে আসো। দেখো ফ্লোয়েম হচ্ছে 5 প্রকারের কোষ দিয়ে গঠিত। কয় প্রকার? 5 প্রকার। এক এক প্রকারের কোষ দেখে নাও। শিব কোষ, শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা। এই 5 প্রকারের কোষ দিয়েই কিন্তু, মানে 5 রকমের কোষ দিয়েই তোমার হচ্ছে ফ্লোয়েম কলাটা তৈরি। তো দেখো এদের হচ্ছে কি বেশিরভাগ কোষই সজীব, কেবলমাত্র এই ফ্লোয়েম তন্তুটাই হচ্ছে মৃত কোষ। ফ্লোয়েম তন্তুই হচ্ছে মৃত কোষ দিয়ে গঠিত, বাদ বাকি সবই কিন্তু সজীব কোষ দিয়ে তৈরি। কাজ হচ্ছে পাতা থেকে তৈরি খাদ্য, সেটা হচ্ছে সারা দেহে ছড়িয়ে দেওয়া, উদ্ভিদের সব অংশে পরিবহন করতে সাহায্য করে। ওই যে খাদ্য তৈরি হলো পাতায়, সেটা সারা শরীরে, গাছের সারা অংশে পৌঁছে দেওয়ার কাজই হচ্ছে ফ্লোয়েম। এই ছিল তোমার উদ্ভিদ কলা। দেখো এইটা আমি বোঝালাম, মানে একটু বলার চেষ্টা করলাম বলেই কিন্তু একটু সময় লাগলো। এটা রেখেছি, এই নোটগুলো রেখেছি একদম খুঁটিয়ে খুঁটিয়ে, যাতে তুমি পুরো পাঠ্য বইটা যখন পড়ে নিয়েছো, এমসিকিউ করে নিয়েছো, তারপর রিভিশন করা যেন তোমার খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য রিভিশন করার জন্য এই প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু তুমি এইরকম হাতে করা নোটগুলো আমাদের গ্রুপে পেয়ে যাবে। সেগুলো কিন্তু তোমার খুব কাজে লাগবে। সাথে এরকম ছবিও আছে, ছবি থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো দাদা? এটা হচ্ছে তোমার এই ভাজক কলার কোষগুলো দেখানো হয়েছে। অগ্রস্থ পার্শ্বস্থ নিবেশিত, অগ্রস্থই আগায় থাকে, পার্শ্বস্থই পাশে থাকে, পার্শ্বস্থই পাশে থাকে আর নিবেশিত কাণ্ডের পর্বের কাছাকাছি থাকে, তাই না? তাহলে এখানে কিন্তু এরকম তীর দিয়ে ABC দিয়ে দিল, আর নিচে দিল A সমান তোমার প্যারেনকাইমা, B সমান দিয়ে দিল হচ্ছে তোমার অগ্রস্থ ভাজক কলা, C সমান দিয়ে দিলে কোনটা ঠিক। বিষয়টা বুঝতে পারছো? এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা এইটা দেখে নাও। আচ্ছা এই দেখো উদ্ভিদে তুমি যদি একটা কাণ্ডকে, মানে এই ধরো একটা গাছের ডাল, এইভাবে কাটো,
কোনভাবে? এইভাবে। এবার এই যে গোল করে যতটুকু কাটলে, হ্যাঁ, এই গোল করে যতটুকু কাটলে সেটাকে যদি মানে অনুবীক্ষণ যন্ত্রে রেখে পর্যবেক্ষণ করো তুমি এইরকম দেখতে পাবে। ঠিক আছে? সবার বাইরে কি দেখবা? বহিঃত্বক, এপিডার্মিস, তাই না? আর এপিডার্মিসের ওপরে যে মোম জাতীয় যে পুরো আস্তরণ রয়েছে তার নাম হচ্ছে কিউটিকল, তাই না? এপিডার্মিসের নিচে রয়েছে তোমার হচ্ছে কি, এপিডার্মিসের নিচে কোলেনকাইমা, তার নিচে রয়েছে প্যারেনকাইমা, আর হচ্ছে তোমার এই যে মাঝখানে রয়েছে কি, মাঝখানে রয়েছে নালিকা বান্ডিল। এই নালিকা বান্ডিলের ওপরের অংশটাকে তোমার বলা হয় তোমার হচ্ছে ফ্লোয়েম, আর নিচের ভেতরের অংশটাকে বলা হয় জাইলেম। কেমন? হ্যাঁ, এগুলো দেখে নিও। মানে এইগুলো কি বলো তো, এই ছবিগুলো দেখে রেখো কোথায় কোন পয়েন্টটার নাম কি, ছবি দিয়ে, এই ছবিটা দিয়ে ধরো এরকম তীর দিয়ে এ দিয়ে বলে দিল এ সমান কি হবে, বুঝতে পারছো? সেই জন্য ছবিগুলো দেখবা। আর প্যারেনকাইমা দেখো, এই যে প্যারেনকাইমার এই কোষান্তর স্থান অল্প থাকে। আর হচ্ছে এটা হচ্ছে কোলেনকাইমা, যেখানে দেখো এই যে প্রাচীর স্থূলীকরণ কোন জায়গাটা, এ দেখো ওই যে আমরা দেখলাম না কোষের কোন বরাবর মোটা মোটা থাকে, সেইটাই আর কি দেখাচ্ছে যে হচ্ছে প্রাচীরের কোন বরাবর কি স্থূলীকরণ দেখা যায়। তারপরে এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে পুরোটা হচ্ছে কি কোষ গহ্বর, আর এই হচ্ছে কোষ প্রাচীর, একদম সব থেকে বাইরের যেটা থাকে সেটা হচ্ছে, একটু ছবিটা কষ্ট করে বড় করে দেখে নিও, কেমন? আচ্ছা, আর ওই যে আমরা দেখলাম না যে তোমার হচ্ছে ওই তোমার স্টোমাটা অর্থাৎ পত্ররত্ন, একজোড়া বৃক্কের মতো একজোড়া কোষ দিয়ে তৈরি, যাদেরকে আমরা রক্ষী কোষ বলি। এই যে বৃক্কের মতো একজোড়া, দেখতে পাচ্ছ? বৃক্কের মতো একজোড়া, আর যার কাজ কি গ্যাসীয় আদান প্রদান করা, বাষ্পমোচন করতে সাহায্য করে। আর এই যে তোমার হচ্ছে প্রতিরক্ষামূলক কলা, এপিডার্মিসই শেষমেশ তোমার হচ্ছে কি যখন বয়স বেড়ে যায় তখন সেটা কর্কের কোষে পরিণত হয়, তাই না? আর কর্কের কোষগুলো সবই মৃত কোষ দিয়ে গঠিত। এইগুলো একটু দেখে নিই, এটা গুরুত্বপূর্ণ। ট্রাকির, জাইলেম বাইকা, জাইলেম প্যারেনকাইমা, যে এইগুলোকে কূপ বলে, কি বলে? কূপ। জাইলেম বাইকে কূপ সমূহ, একসঙ্গে অনেক কোষ দেখা যায়। আর জাইলেম প্যারেনকাইমায় যে এক একটা কোষ দেখো, এই যে এক একটা কোষ যার মধ্যে এই যে নিউক্লিয়াস রয়েছে, আর বাকিটা নিউক্লিয়াস ব্যতীত বাকি অংশটাই তো সাইটোপ্লাজম, তাই না? যার মধ্যে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু কত কি নাই রয়েছে। আচ্ছা, ফ্লোয়েমটা দেখে নাও। ফ্লোয়েমের এই অংশটার নাম কি? এটার নাম হচ্ছে সিপ্লেট। এই অংশটার নাম হচ্ছে সিপনল। এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই অংশটার নাম হচ্ছে সঙ্গী কোষ। কেমন? এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বস। এই সব কটা ছবির মধ্যে এই ছবিটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সরাসরি পরীক্ষায় এই ছবি তুলে দিয়ে এখানে এবিসিডি দিয়ে দেবে, এবিসিডি সমান কোনটা কি সঠিক সেটা তোমাকে কিন্তু জানতে চাইতে পারে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু তুমি আরও একবার রিভিশন করে নিবা, সবাই ভালো করে পড়বা। এর পরবর্তীকালে কিন্তু এই সমস্ত হাতে করা নোটগুলো কেবলমাত্র আমাদের অনলাইন ব্যাচেই পাবা, আর কিন্তু এই ক্লাস আসবে না। সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।